সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 2019 সালের গ বিভাগের 13 নম্বর একটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটাতে উল্লেখ করা আছে যে শক্তিশালী শর্তমূলক প্রমাণের মাধ্যমে একটা শর্তমূলক যুক্তির প্রমাণ করতে হবে। তো আমরা সেই যুক্তিটার সমাধান করব। তার আগে আমরা জেনে নিব যে সাধারণ শর্তমূলক নিয়ম কি এবং শক্তিশালী শর্তমূলক নিয়ম কি। আমরা সবার আগে জানব শর্তমূলক প্রমাণ কি। শর্তমূলক প্রমাণ কি? অবরোহ পদ্ধতির মাধ্যমে আমরা অনেকভাবেই একটি যুক্তির বৈধতা প্রমাণ করতে পারি। এসব পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো শর্তমূলক প্রমাণ পদ্ধতি। এই পদ্ধতিটি যেসব ন্যায়ের সিদ্ধান্তটি একটি প্রাকল্পিক বচন, সেসব ন্যায় আকারের বৈধতা প্রমাণের ক্ষেত্রেই শুধুমাত্র ব্যবহৃত হয়। শর্তমূলক প্রমাণ যে প্রমাণে প্রাকল্পিক সিদ্ধান্তের পূর্বকল্পকে একটি অতিরিক্ত যুক্তিবচন বা আশ্রয়বাক্য হিসেবে অঙ্গীকার করে নিয়ে যুক্তিবিধি বা প্রতিস্থাপন বিধির প্রয়োজনীয় সূত্রের সাহায্যে সিদ্ধান্তের অনুকল্পকে অর্থাৎ সিদ্ধান্তের অনুককে অবরোহণ করা হয়, তাকে শর্তমূলক প্রমাণ বলে। আমরা যদি একটু এক্সাম্পল হিসাবে দেখে নিই, তাহলে ব্যাপারটা এরকম হবে যে এই যে সিদ্ধান্ত দেওয়া আছে, এই অংশটা আমরা বাদে দিলাম, এই অংশটা আমরা হাইড করলাম। যে নিয়ম হলো সিদ্ধান্তের এটা আশ্রয়বাক্য দুটো, একটা দুটো, সিদ্ধান্তের এই অংশটাকে অতিরিক্ত একটা বাক্য হিসেবে নিয়ে যদি আমরা সিদ্ধান্তে জি নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু সেটা আমাদের বৈধতার সাধারণ যে শর্তমূলক প্রমাণ সেটা প্রমাণিত হয়ে যাবে। তো এখন আমরা জানব বৈধতার শর্তমূলক প্রমাণের নিয়মগুলো কি। প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তকে অবশ্যই প্রাকল্পিক বা শর্তমূলক বচন হতে হবে, সাধারণ যে নিয়ম। তাহলে সিদ্ধান্তকে কি হতে হবে? অবশ্যই প্রাকল্পিক বা শর্তমূলক বচন, অর্থাৎ সেখানে বচনগুলোর মধ্যে ইমপ্লাইজ থাকতে হবে। 2 নম্বর নিয়ম, প্রাকল্পিক সিদ্ধান্তের পূর্বকল্পকে একটি অতিরিক্ত যুক্তিবচন বা আশ্রয়বাক্য হিসেবে অবশ্যই অঙ্গীকার করে নিতে হবে। 3 নম্বর নিয়ম, বর্ধিত আশ্রয়বাক্যের সমষ্টি থেকে যুক্তিবিধি বা প্রতিস্থাপন বিধির প্রয়োজনীয় সাধারণ সূত্রের সাহায্যে অনুকল্পটিকে নিষ্কাশন করতে হবে। অর্থাৎ ইমপ্লাইসের মাধ্যমে সিদ্ধান্তে যে দুটো যুক্ত থাকবে, পূর্বকটাতে তো অতিরিক্ত আশ্রয়বাক্য হিসেবে নিব, সেক্ষেত্রে প্রমাণে আমাদের অনুকল্পটাকে সিদ্ধান্তে নিয়ে আসতে হবে। 4 নম্বর, এক্ষেত্রে যদি দেখা যায় প্রদত্ত যুক্তি বা ন্যায়ের সিদ্ধান্তে একাধিক প্রাকল্পিক সংযোগী থাকে, তাহলে পরস্পর প্রতিটি থেকে যাওয়া পূর্বকল্পকে অতিরিক্ত আশ্রয়বাক্য হিসেবে অঙ্গীকার করে সর্বশেষ অনুকল্পকে নিষ্কাশন করতে হবে। আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, ব্যাপারটা এরকম যে সিদ্ধান্তে যদি এরকম থাকে, সিদ্ধান্তে যদি আমাদের এরকম থাকে যে মনে করেন যে ই আছে, তারপর এরকম থাকে, অজস্র থাকে, ই এর পরে মনে করেন যে ই এর পর আবার মনে করেন এফ আছে, তারপরে জি, অর্থাৎ এইরকম কমপক্ষে থাকে দুইটা বিষয় যদি থাকে, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, ইকে পূর্বকল্প হিসেবে নিতে হবে, তারপরে তির্যক রেখা টেনে অতএব এফ ভ্যাল জি লিখতে হবে। সরি, এটা আসলে আমার এটা হবে না, এটা হবে আমাদের ইমপ্লাইস হবে, এবং এটাও ইমপ্লাইস হবে। যদি এরকম হয়, প্রথমে আমাদের ইটাকে আশ্রয়বাক্য হিসেবে নিতে হবে, শেষে তির্যক রেখা টেনে অতএব দেখে এইটা লিখতে হবে, এফ ইমপ্লাইজ জি। আবার পরেরটাতে এফকে অতিরিক্ত আশ্রয়বাক্য হিসেবে নিতে হবে এবং তির্যক রেখা টেনে অতএব জি লিখতে হবে সিদ্ধান্তের জায়গায়। আলটিমেট জি বের করতে পারলেই কিন্তু আমাদের বৈধতার যে সাধারণ নিয়ম, শর্তমূলক নিয়ম, সেটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে আজকে কথা বলবো শক্তিশালী নিয়ম নিয়ে আমরা কথা বলবো। শক্তিশালী নিয়মটা কি সেটা চলে যাই। শক্তিশালী নিয়ম, বৈধতার শক্তিশালী শর্তমূলক প্রমাণের নিয়ম। মূল হেতুবচন সমূহের নিচে যাকে অতিরিক্ত হেতুবচন হিসেবে ধরে নিব, তার ডান পাশে একটি তির্যক রেখা এবং তারপরে অতএব লিখে পরিবর্তিত সিদ্ধান্ত লিখে সিপি এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে কি, হয় বাংলায় যদি লিখি, বাংলায় লিখলে আমাদের লিখতে হবে পূর্ব স্বীকৃতি,
অথবা ইংরেজিতে লিখলে আমাদেরকে লিখতে হবে অ্যাজাম্পশন। তাহলে যে কোনো একটা আমরা লিখতে পারি, পূর্ব স্বীকৃতিও লিখতে পারি, আবার অ্যাজাম্পশনও লিখতে পারি। যে লাইনে অ্যাজাম্পশন করে নেওয়া হয় এবং যেখানে নির্ধারিত মান পাওয়া যায় সেই অঞ্চলটিকে পূর্ব স্বীকৃতির পরিসর বলা হয়। আচ্ছা, যে লাইনে মান ধরা হয়, আমরা গণিতটাতে একটু দেখব। যে লাইনে মান ধরা হয়, অর্থাৎ আমরা এখানে ইটাকে অ্যাজাম্পশন করলাম, ধরে নিলাম, এবং জিটা পেলাম 5 নম্বরে, 5 নম্বর যুক্তিবাক্যে জি পেয়েছি। তো এই যে ই ধরে নিয়েছি এবং জি পর্যন্ত শেষ, এই যে এটা, এবং এই 6 লাইনে মান পাওয়া গেছে, 6 লাইনে এই মানটা পাওয়া গেছে, ইমপ্লাই জি। অর্থাৎ এই যে এই অংশটুকে বলা হয় পূর্ব স্বীকৃতির পরিসর, পূর্ব স্বীকৃতির পরিসর। তো আমরা চলে যাই এখানে, এই নীতি অনুসারে নির্ধারিত মান পাওয়ার পরের লাইনে মূল সাপেক্ষ সিদ্ধান্তটি লেখা হয়। তাহলে যে লাইনে অ্যাজাম্পশন করে নেওয়া হয় এবং যেখানে নির্ধারিত মান পাওয়া যায় সেই অঞ্চলটিকে পূর্ব স্বীকৃতির পরিসর বলা হয়। এই নীতি অনুসারে নির্ধারিত মান পাওয়ার পরের লাইনে মূল সাপেক্ষ সিদ্ধান্তটি লেখা হয়। তাহলে এই অংশটুকে বলা হয় পূর্ব স্বীকৃতির পরিসর, ইংরেজিতে যাকে স্কোপ বলে। একইভাবে এই অংশটুকে বলা হয় পূর্ব স্বীকৃতির পরিসর, ইংরেজিতে স্কোপ, এবং পরের লাইনে কিন্তু আমাদের সাপেক্ষ যুক্তিবাক্যগুলো লেখা হয়েছে। সাপেক্ষ মানেই হলো ইমপ্লাইজ থাকবে, প্রাকল্পিক বা সাপেক্ষ। তো আমরা বৈধতা শক্তিশালী শর্তমূলক প্রমাণেরই মাত্র 3টা নিয়ম মনে রাখবো, যে আমরা তির্যক রেখার পরে অতএব লিখে সিপি না লিখে আমরা সেখানে লিখবো অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন লিখে আমাদের মানটা নিয়ে আসতে হবে, আর ওই অংশটুকে বলা হয় পূর্ব স্বীকৃতির পরিসর, ইংরেজিতে স্কোপ বলা হয়। এই নীতি অনুসারে নির্ধারিত মান পাওয়ার পরের লাইনে মূল সাপেক্ষ সিদ্ধান্তটি অথবা প্রাকল্পিক যে সিদ্ধান্ত সেটি আমরা লিখব। আমরা এখন চলে যাই গণিত। বৈধতা শর্তমূলক প্রমাণ পদ্ধতি ব্যাখ্যা করো। আমরা আসলে দুইটাই প্রমাণ করলাম, একটা শর্তমূলক, সাধারণ শর্তমূলক, আর একটা শক্তিশালী। আমরা এখানে শুধুমাত্র বৈধতার সাধারণ যে শর্তমূলক প্রমাণ পদ্ধতি সেটাই লিখব। শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করে নিচের যুক্তিটির বৈধতার একটি শর্তমূলক প্রমাণ গঠন করব। যুক্তিটা পরীক্ষায় এরকম করে থাকতে পারে, অথবা এরকম করে থাকতে পারে, অথবা আমাদের এইরকম করেও থাকতে পারে, যে ইমপ্লাইজ দিয়ে এইখানে তির্যক রেখা টেনে অতএব দিয়ে এটা থাকতে পারে। সমস্যা হলো এই সিদ্ধান্তটা আসলে এখানে ডট দিয়ে যুক্ত করা আছে। আমরা বৈধতা সাধারণ শর্তমূলক যে প্রমাণটা দেখলাম সেখানে অবশ্যই ইমপ্লাইজ থাকবে, কিন্তু এখানে ইমপ্লাইজ নেই, এখানে ডট দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটা সাধারণ শর্তমূলক প্রমাণ পদ্ধতি দিয়ে করা যাবে না, আমাদের কোন পদ্ধতি দিয়ে করতে হবে? শক্তিশালী শর্তমূলক পদ্ধতি দিয়ে, শক্তিশালী পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা গণিতটা কিভাবে করব? আমরা চলে যাই গণিতটা। আসলে প্রথম আশ্রয় বাক্যটা দেখুন, প্রথম আশ্রয় বাক্যটা আমরা প্রথম 1 দিয়ে চিহ্নিত করছি, দ্বিতীয় আশ্রয় বাক্যটা 2 দিয়ে চিহ্নিত করছি। দেখুন, প্রথমটাকে 1 দিয়ে চিহ্নিত করা আছে, দ্বিতীয়টাকে 2 দিয়ে চিহ্নিত করা আছে। ডান দিকে অতএব দেখে সিদ্ধান্তটা লেখা আছে, কারণ এটা আমরা যখন প্রমাণ করব তখন আসলে ডান দিকে অতএব দিয়ে তির্যক রেখা টেনে অতএব দিয়েই সিদ্ধান্তটা লিখতে হয়। তো যেহেতু এখানে ডট চিহ্ন আছে, আমাদের সাধারণ শর্তমূলক প্রমাণ দিয়ে হবে না, এটা শক্তিশালী শর্তমূলক প্রমাণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা কি করলাম, এখানকার ইজি এস এ আই এটাই যে ধরতে হবে তেমনটা না, যে কোনো একটাকে আমরা ধরে নিতে পারি। আমরা 3 নম্বর আশ্রয় বাক্যে ইটা ধরে নিলাম, এই সুবিধার্থে তাড়াতাড়ি করা যাবে। ই ধরে নিলাম, এখানে অ্যাজাম্পশন বাংলায় লিখলে পূর্ব স্বীকৃতি বলতে হবে, অ্যাজাম্পশন অথবা পূর্ব স্বীকৃতি। ই ধরে নিলাম, ই থেকে আমরা যেটা করব, যেহেতু আমাদেরকে এটা নিতে হবে, এটা নিয়ে আসতে হবে, আমরা ধরে নিব ই, কিন্তু আমাদের এই ফরমেশনটা, আমাদের এই অংশটুকু নিয়ে আসতে হবে। তো করলাম কি, ই থেকে যেহেতু এখানে জি আছে, তারপরে ই এর সঙ্গে আমরা অ্যাড করলাম, 3 নম্বর যুক্তিবাক্যের সঙ্গে অ্যাড করলাম, ইএফ 3 সঙ্গে অ্যাড করলাম। আমরা অনুমান বিধি, প্রতিস্থাপন বিধি জানবো, অবশ্যই জানবো। এই যে অনুমান বিধি, প্রতিস্থাপন বিধি, আমরা অ্যাডের সূত্র জেনে নিই। অ্যাডের সূত্র পি, অতএব পি ভ্যাল কিউ। আমরা এই কাজটাই কিন্তু এখানে করলাম, ই এর সঙ্গে অ্যাপ যুক্ত করে নিলাম, মানে 3 নম্বর যুক্তিবাক্যে অ্যাড করলাম ইভেল অ্যাপ। এখন ইভেল অ্যাপ এইখানে কিন্তু ইভেল অ্যাপ আছে, তার মানে 1 এবং 4কে যদি এমপি সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু জি চলে আসবে। আমরা এমপি সূত্রটা জেনে নেই, পি ইমপ্লাইজ কিউ, পি অতএব
কিউ, মানে পিপি মিলে গেছেও, তার মানে এটা বসবে। ঠিক একই রকমভাবে ইভেল এফ এবং ইভেল এফ একই, অতএব এখানে জি চলে আসছে। তার মানে আমরা ই পেয়ে গেলাম, ই তো আমরা ধরে নিয়েছি, অ্যাজাম্পশন করেছি, আর জি চলে আসছে। এখন আমরা এই যে রেখাটা আছে, এই রেখাটা আসলে টানতেও পারি, নাও পারি। এখানে যদি এই রেখাটা না টেনে আমরা 6 নম্বর বাক্যে 3 এটা কোনো টান দিয়ে 5 3 5 সিপি, মানে 3 থেকে 5 পর্যন্ত এই যে পরিসর স্কোপ, এই জায়গাটাকে আমরা এইরকম একটা টান দিয়ে প্রকাশ করব। 3 থেকে 5 পর্যন্তকে সিপি, কন্ডিশনাল প্রুফ, শর্ত সাপেক্ষ করে ই ইমপ্লাইজ জি, অর্থাৎ এখান থেকে ই থেকে জি আসছে, ই ইমপ্লাইজ জি। তো এখন এই অংশটা চলে আসছে, এখন আমরা এটার কাজ করব। আবার 7 নম্বর যুক্তি বাক্যে আমরা এইচ কে অ্যাজাম্পশন করব, মানে ধরে নিব। ধরে নেওয়ার পরে এইচ এবং 2 এবং 7, 2 এবং 7-এর মধ্যে এমপি সূত্র প্রয়োগ করলে আমাদের আই ডট জে চলে আসলো। আই ডট জে 2 7কে এমপি করে আই ডট জে। এখন কি করলাম, আই ডট জে কে সিম্পলিফিকেশন করলাম, 8কে সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, সরলীকরণের সূত্র সিম্পলিফিকেশন পি ডট কিউ, অতএব পি, অর্থাৎ 8কে সিম্পলিফিকেশন করলে পাওয়া যায় আই। তার মানে এইচ, এখানে এইচ এখানে আই আছে, তার মানে এইচ থেকে আই, এটা কন্ডিশনাল প্রুফ, তার মানে এইচ ইমপ্লাইজ আই, 7 টান দিয়ে একটা 9, এইভাবে প্রকাশ করতে হবে এই জায়গাটাকে, বা পূর্ব স্বীকৃতির পরিসরকে বা স্কোপকে। তো সিপি করলাম, করে এটা চলে আসছে। এখন আমাদের এরকম একটা টান দিয়ে, মানে এই উদ্দেশ্য হলো 7 থেকে 9 পর্যন্ত কাজ করে আমাদের এই পরের লাইনে আসছে। এইরকম করে লেখা দিলে খুব ভালো দেখায় এবং সহজ হয় বুঝতে। তো এখন কি হলো, 6 নম্বর বাক্যে এটা আসছে, 10 নম্বর বাক্যে এইচ ইমপ্লাইজ আই আসছে। এখন আমরা 11 নম্বর বাক্যে কি করলাম, 6 এবং 10কে কনজাংশন করলাম, 6 এবং 10কে কনজাংশন করে এই ডট এটা পেয়ে গেলাম। তার মানে আমরা কিন্তু সিদ্ধান্ত পেয়ে গেছি, মানে এই যুক্তিটা শক্তিশালী শর্তমূলক প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। তো আশা করছি শক্তিশালী শর্তমূলক প্রমাণ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ধন্যবাদ।